তো আজকে আমরা কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধনের পার্ট 2 করব। অর্থাৎ লাস্ট আমরা পড়েছিলাম কেমিক্যাল বন্ডিং এ পার্ট 1। পার্ট 1 এ আমাদের ছিল কি? পার্ট 1 এ ছিল হচ্ছে আয়নিক বন্ধন এবং সেই আয়নীয় কম্পাউন্ড যেগুলো ছিল আয়নীয় যৌগ, সেই আয়নীয় যৌগের প্রকৃতি, ঠিক আছে? এবং সেই আয়নীয় যৌগের আকৃতি আমরা লাস্ট অবধি দেখেছিলাম। কোঅর্ডিনেশন নাম্বারের সাহায্যে রেডিয়াস রেশিও দিয়ে আমরা কি করে বের করি সেটা। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সমযোজী বন্ধন। ঠিক আছে? বলছে সমযোজী বন্ধন কাকে বলে? যে যোজ্যতা কক্ষে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য যখন সুস্থিত ইলেকট্রন বিন্যাস মানে একই ঘটনা, সেটা হচ্ছে NH2 NP6 মানে যোজ্যতা কক্ষে মোট 8টা ইলেকট্রন। সেই 8টা ইলেকট্রন লাভের জন্য যখন কোনো মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন অপর পরমাণুর সাথে জোর সমভাবে ব্যবহার করে, এই জোর সমভাবে ব্যবহার করে যে বন্ধন সৃষ্টি করে তাকে আমরা বলছি সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন কাকে বলে? যে সবার বাইরের কক্ষে আমাদের 8টা ইলেকট্রন বিন্যাস নিয়ে আসার জন্য কোনো একটা মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন অপর পরমাণুর সঙ্গে জোর সমভাবে ব্যবহার করছে, তখন সেটাকে আমরা বলছি সমযোজী বন্ধন। এখন বলছে যে সমযোজী বন্ধন তাহলে কিভাবে তৈরি হলো? তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, চারটে, পাঁচটে, ছয়টা, সাতটা ইলেকট্রন। তার মানে এই মৌলটার বা এই পরমাণুটার আর একটা ইলেকট্রনের দরকার। একইভাবে আমরা আরেকটা মৌল নিলাম, এখানেও সাতটা ইলেকট্রন। তাহলে এরও একটা ইলেকট্রনের জন্য আমাদের কিন্তু অষ্টক পূর্তি হচ্ছে না, সবার বাইরে 8টা ইলেকট্রন হচ্ছে না। তাহলে এরা দুজন কি হচ্ছে কম্বাইন করে নিল, কম্বাইন করে এই যে দুটো ইলেকট্রন তৈরি করলো, অর্থাৎ এটাকে আমরা বলছি বন্ধন ইলেকট্রন জোড় বা সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়। এই ইলেকট্রন জোড়টাকে এরা জোড় সমভাবে ব্যবহার করছে। এবারে আমরা যদি দেখি এর ক্ষেত্রে, তাহলে এই পরমাণুটার ক্ষেত্রে কটা ইলেকট্রন হলো? 1 2 3 4 5 6 7 8টা। একইভাবে এই পরমাণুটার ক্ষেত্রে যদি দেখি এই পরমাণুটার ক্ষেত্রে কটা ইলেকট্রন হলো? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে উভয় পরমাণুর ক্ষেত্রে আমরা 8টা করে ইলেকট্রন দেখছি। কিন্তু এই ইলেকট্রনগুলো কি হচ্ছে? যে জোড় সমভাবে ব্যবহার করছে, অর্থাৎ এও যেভাবে ব্যবহার করবে এই অ্যাটমটাও একইভাবেই ব্যবহার করবে। এবারে বলছে যেমন আমরা এখানে ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখি তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এই ক্লোরিন পরমাণুটার যে ইলেকট্রনটা সেটা হচ্ছে এই যে এইভাবে দেখানো হচ্ছে, ঠিক আছে? আর এই যে ক্লোরিন পরমাণুটা এটা হচ্ছে এই যে ক্রস চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে। অর্থাৎ আমরা এখানে দেখছি যে এই ক্লোরিন পরমাণুটারও 7টা ইলেকট্রন ছিল, বাইরে এই ক্লোরিন পরমাণুরও 7টা ইলেকট্রন ছিল। এবার এরা একসঙ্গে মিলে এই যে দুটো ইলেকট্রন এরা জোড় সমভাবে ব্যবহার করছে। একইভাবে অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখি তাহলে অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে এই অক্সিজেনটার হচ্ছে এই যে সবুজ, আর এই অক্সিজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে নীল। তাহলে এই দুটো এবং এই দুটো, অর্থাৎ এরা যেমন একটা ইলেকট্রন ব্যবহার করছে ক্লোরিনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখছি দুটো ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করছে, অর্থাৎ দুই দুয়ে টোটাল 4খানা ইলেকট্রন এরা ব্যবহার করছে। তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রে দুটো, দুটো চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আবার এই অক্সিজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন হয়ে গেল। এবারে যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে এই নাইট্রোজেনের ক্ষেত্রে যেমন এই যে ক্রস এক্স চিহ্ন দেওয়া আছে, তার মানে এই একটা পেয়ার। একইভাবে এইটার হচ্ছে এই একটা পেয়ার, এটার হচ্ছে এই একটা পেয়ার। অর্থাৎ আমরা দেখছি যে এই নাইট্রোজেনের টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন হয়ে গেল এই নাইট্রোজেনের। ঠিক একইভাবে এই নাইট্রোজেনের হয়ে গেল 8টা ইলেকট্রন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো নাইট্রোজেনই 8টা করে ইলেকট্রন হলো, কিন্তু তার জন্য কি করলো? বলছে তার জন্য এরা মোট 6খানা ইলেকট্রন, দুটো পরমাণু মিলে মোট 6খানা ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করছে।
এবারে নেক্সট বলছে এই যে সমযোজী বন্ধন, সেই সমযোজী বন্ধন গঠনের শর্ত, অর্থাৎ কোন কোন মৌলগুলো সমযোজী বন্ধন গঠন করতে পারবে বা কোন কোন মৌলের পরমাণুগুলো সমযোজী বন্ধন গঠন করতে পারবে সেটার শর্ত। বলছে যে সেক্ষেত্রে মৌলগুলো সেই সমস্ত মৌলই সমযোজী বন্ধন গঠন করতে পারবে যাদের ক্ষেত্রে সাধারণত ইউজুয়ালি যেটা নর্মাল সেটা হচ্ছে যে যোজক ইলেকট্রনের সংখ্যা কত হবে, মানে যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা কত হবে, নাম্বার 1 এটা এক্ষেত্রে হতে পারে, এক্ষেত্রে হতে পারে। এবার দেখা যাক যে ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এই তিনটা মৌল আমরা নিলাম, আর এটা হচ্ছে কার্বন। ঠিক আছে, এই চারখানা মৌল নেওয়া হলো। এবার এই চারখানা মৌলের মধ্যে দেখা যাক তাহলে এক্ষেত্রে হচ্ছে যোজক ইলেকট্রনের সংখ্যা কত, ক্লোরিনের ক্ষেত্রে 7টা, অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে কয়টা, 6টা, নাইট্রোজেনের ক্ষেত্রে কয়টা, 5টা, আর কার্বনের ক্ষেত্রে কয়টা, 4টা। তাহলে এই মোট চারখানা মৌল আমরা দেখছি। তাহলে যোজক ইলেকট্রনের সংখ্যা যদি 7 হয়, মানে সবার বাইরে ইলেকট্রনের সংখ্যা যদি 7 হয়, সেক্ষেত্রেও সে সমযোজী বন্ধন গঠন করতে পারে। কিংবা যদি 6 হয়, সমযোজী বন্ধন গঠন করতে পারে। 5 হলে পরেও সমযোজী বন্ধন গঠন করতে পারবে। 4 হলে পরেও সমযোজী বন্ধন গঠন করতে পারবে। আচ্ছা, তাহলে পরে বলছে যে তাহলে যদি 7 হয় যোজক ইলেকট্রন সংখ্যা, তাহলে পরে সেক্ষেত্রে সে সমযোজী বন্ধন গঠনের জন্য তাকে কয়টা লাগছে, একটা ইলেকট্রন। যদি 6 হয় তাহলে পরে সেক্ষেত্রে কয়টা লাগছে, একটা, দুটো ইলেকট্রন। তারপরে যদি 5 হয় তাহলে পরে সেক্ষেত্রে কয়টা ইলেকট্রন লাগছে, একটা, দুটো, তিনটে ইলেকট্রন। যদি 4 হয় তাহলে একটা, দুটো, তিনটে, চারটা ইলেকট্রন। তার মানে 7 হলে পরে সেক্ষেত্রে সে অন্যের থেকে একটা ইলেকট্রন ধার নিতে পারে, ঠিক আছে, বা অন্য কোনো পরমাণুর সঙ্গে একটা ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করতে পারবে। যদি 6 হয় তাহলে পরে দুটো ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করতে হবে। যদি 5 হয় তাহলে পরে সেক্ষেত্রে তিনটা ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করবে, জোড় সমভাবে ব্যবহার করবে। আর যদি 4 হয় তাহলে পরে সেক্ষেত্রে চারখানা ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করবে। এবার বলছে যে তাহলে পরে সমস্ত মৌলগুলি, তাহলে এবার যদি আমরা দেখি ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিনের একটা ইলেকট্রনের দরকার। তাহলে সেক্ষেত্রে যদি আমরা সোডিয়ামের কথা বলি, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিলে পরে কি হবে, বলছে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। বলছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত কম হবে সমযোজী বন্ধন তত ভালো হবে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে সমযোজী বন্ধন তত আয়নীয় বন্ধনে পরিণত হবে। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি হচ্ছে, যত কম হবে তত ভালো হবে। মোটামুটি 1.5 এর অ্যাপ্রক্স 1.5 এর কাছাকাছি যদি থাকে ম্যাক্সিমাম, তাহলে পরেই ভালো বন্ডিং তৈরি হবে। তার নিচে যদি হয় তাহলে পরে হবে, বাট তার উপরে যদি হয় বেশি বন্ড যদি ডিফারেন্স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা আয়নিক বন্ধনে পরিণত হবে বা পোলার কম্পাউন্ডে পরিণত হবে। সমযোজী বন্ধন হতে পারে কিন্তু সেক্ষেত্রে পোলার বন্ডিং তৈরি হবে। আর যদি খুব বেশি পার্থক্য হয়ে যায়, ঠিক আছে, তাহলে পরে সেক্ষেত্রে 2 এর অ্যাবভ 2 যদি হয়ে যায় তাহলে পরে সেক্ষেত্রে আমাদের কিন্তু আর সেটা কোভ্যালেন্ট বন্ড হবে না, তখন সেক্ষেত্রে আমাদের আয়নিক বন্ড ফর্মেশন হওয়ার টেন্ডেন্সি বেশি হবে। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি দেখি তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 2.1, আর এইদিকে যদি দেখি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সমস্ত যদি মৌলগুলো দেখি, এই সমস্ত মৌলের পরমাণুগুলোর ক্ষেত্রে আমরা কি দেখছি যে এদের ক্ষেত্রে যে তড়িৎ ঋণাত্মকতা কার্বনের ক্ষেত্রে যেমন 2.5, তাহলে কার্বনের সাথে হাইড্রোজেনের যদি আমরা বন্ডিং করি, কার্বনের সাথে হাইড্রোজেনের যদি বন্ড করা হয় তাহলে পরে সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স কত দাঁড়াচ্ছে গিয়ে 2.5 মাইনাস 2.1, দ্যাট ইজ 0.4।
সব থেকে উত্তম কোভ্যালেন্ট বন্ড, পারফেক্ট কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, যদি জিরো হয়ে যায় তাহলে তো খুবই ভালো, তাহলে আরো ভালো কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। এবার যদি আমরা যদি বলি যে NH3 অর্থাৎ নাইট্রোজেন অ্যামোনিয়ার ক্ষেত্রে, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বলি, তাহলে নাইট্রোজেন বন্ড হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে গিয়ে, নাইট্রোজেন হচ্ছে 3.0 মাইনাস 2.1, দ্যাট ইজ 0.9। ওয়াটারের ক্ষেত্রে যদি দেখি, ওয়াটারের ক্ষেত্রে OH, তাহলে ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে 3.5 মাইনাস 2.1, দ্যাট ইজ 1.4 হয়ে গেল, তাই না? তাহলে সেক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ডটা কি হয়ে যাবে, পার্শিয়ালি পোলার হয়ে যাবে, কারণ আমরা জানি ওয়াটার ইজ এ পোলার মলিকিউল। তাহলে যত ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বাড়বে তত আস্তে আস্তে পোলারিটি বাড়তে থাকবে, এবং পোলারিটি বাড়তে বাড়তে একটা সময় সেই পোলার মলিকিউলগুলো কি তৈরি হবে, আয়নীয় কম্পাউন্ডে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা যদি বলি ক্লোরিনের ক্ষেত্রে, ঠিক আছে, HCl, তাহলে HCl এর ক্ষেত্রে যদি দেখি তাহলে 3.0 মাইনাস 2.1, তাহলে 3.0 মাইনাস 2.1 মানে আমাদের কত দাঁড়াচ্ছে গিয়ে 0.9। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এগুলো হচ্ছে সব কোভ্যালেন্ট বন্ড। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আমাদের বেশি হওয়া যাবে না। তাহলে যত ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যত বেশি হবে, কোভ্যালেন্ট বন্ড তত আয়নীয় বন্ডে পরিণত হওয়ার টেন্ডেন্সি তৈরি হবে বা পরিণত হবে। প্রথমে পোলার বন্ড তৈরি হবে, তারপর পোলারের থেকে আস্তে আস্তে আয়নিক বন্ডে কনভার্ট হয়ে যাবে। এরপরে বলছে সমযোজী বন্ধন গঠনের ক্ষেত্রে আমরা অষ্টক সূত্র যেটা বলেছিলাম যে সবার বাইরে 8টা ইলেকট্রন থাকতে হবে, সেই অষ্টক সূত্রের ব্যতিক্রম রয়েছে। কি কি রয়েছে সেই ব্যতিক্রম, যেমন আমরা যদি বলি এই যে বেরিলিয়াম ক্লোরাইড অর্থাৎ BeCl2, তাহলে এই BeCl2 এর ক্ষেত্রে যদি দেখি তাহলে Cl এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, খুব ভালো, দুটো, চারটে, ছয়টা, আটটা। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এখানে অষ্টক পূর্তি হয়ে গেছে, এইটারও ক্লোরিনের ক্ষেত্রে অষ্টক পূর্তি হয়েছে। বাট বেরিলিয়ামের ক্ষেত্রে যদি দেখি, বেরিলিয়ামের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন হয়ে গেল, মোট 4খানা ইলেকট্রন, মানে লাগবে আমাদের 8টা ইলেকট্রন, বাট হয়ে আছে কয়টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, অষ্টক পূর্তি হলো না, তাহলে এক্ষেত্রে হচ্ছে অপূর্ণ অষ্টক। আবার যদি আমরা দেখি BF3, ঠিক আছে, বোরন ট্রাইফ্লোরাইড, এই BF3 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পরে কি হচ্ছে, ফ্লোরিনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন মিলে গেছে, এই ফ্লোরিনে হয়েছে, এই ফ্লোরিনে হয়েছে, এই ফ্লোরিনে হয়েছে। বাট এই বোরনের ক্ষেত্রে আমরা দেখছি দুটো, চারটে, 6টা ইলেকট্রন। তাহলে মোট হচ্ছে 6খানা ইলেকট্রন, মানে 8টা ইলেকট্রন পূর্তি হয়নি। একইভাবে আমরা যদি NO এর ক্ষেত্রে দেখি, তাহলে NO এর ক্ষেত্রে অক্সিজেনের 8টা ইলেকট্রন পূর্তি হয়ে গেছে, বা নাইট্রোজেনের ক্ষেত্রে কত হয়েছে, 2, 4, 6, 7টা ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে আমাদের 8টা ইলেকট্রন পূর্তি হয়নি। এবারে বলছে তাহলে এগুলো হচ্ছে সব 8টা ইলেকট্রন পূর্তি না হওয়া। এবার আমরা কিছু উদাহরণ দেখব যেখানে 8টার বেশি হয়ে গেছে, ঠিক আছে, যেমন আমরা PCl5 এর ক্ষেত্রে যদি দেখি, PCl5, PCl5 এর ক্ষেত্রে যদি দেখি তাহলে ক্লোরিনের তো 8টা ইলেকট্রন ঠিক আছে, এই ক্লোরিন ঠিক আছে, ক্লোরিন ঠিক আছে, ক্লোরিন ঠিক আছে, ক্লোরিন ঠিক আছে। আর এই ফসফরাসের ক্ষেত্রে যদি দেখি, ফসফরাসের ক্ষেত্রে যদি দেখি তাহলে ফসফরাসের ক্ষেত্রে 8টা ইলেকট্রন নেট থেকে এখানে বেশি হয়ে গেছে। এখানে আমরা যদি দেখি তাহলে পরে বলছে কয়টা হচ্ছে ইলেকট্রন, এখানে দুটো, 4টা, 6টা, 8টা, 10খানা। ফসফরাসের ক্ষেত্রে 10টা ইলেকট্রন, ক্লোরিনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন ঠিক আছে, আর ফসফরাসের ক্ষেত্রে এখানে 10খানা ইলেকট্রন পাচ্ছে। তাহলে এটা কি বর্ধিত অষ্টক, এটা ছিল অপূর্ণ অষ্টক, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমটা যেটা কেন্দ্রীয় পরমাণুটা, এক্ষেত্রে
অপূর্ণ হয়ে গেছে, 8টা পূর্ণ হয়নি। আর এক্ষেত্রে হচ্ছে বর্ধিত হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে। এরপরে আমরা যদি দেখি SF6 এই একটা যৌগ, তাহলে SF6 এর ক্ষেত্রে যদি দেখি ফ্লুরিনেটটা তো মিলে গেছে 8টা, বাট সালফারের ক্ষেত্রে যদি দেখি এখানে 2টো, 4টা, 6টা, 8টা, 10টা, 12খানা। তাহলে এক্ষেত্রে হচ্ছে সালফারের টোটাল হচ্ছে কয়টা, 12টা ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে বর্ধিত অষ্টক। আবার বলছে ICl7, ঠিক আছে। ICl7 এর ক্ষেত্রে যদি দেখি আয়োডিনের ক্ষেত্রে ক্লোরিনেটটা ঠিক আছে, বাট আয়োডিনের ক্ষেত্রে এখানে 2টো, 4টা, 6টা, 8টা, 10টা, 12টা, 14খানা। তাহলে টোটাল হয়ে গেল 14খানা, 14খানা ইলেকট্রন। তাহলে এগুলো হচ্ছে সব বর্ধিত অষ্টক বা অষ্টক সূত্রের ব্যতিক্রম। তাহলে এই অষ্টক সূত্রের ব্যতিক্রমের মানে দুটো পোর্শন, একটা হচ্ছে অপূর্ণ অষ্টক যেখানে 8টা পূরণ হয়ই না সেন্ট্রাল অ্যাটমের বা কেন্দ্রীয় পরমাণু, আর একখানে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে বর্ধিত অষ্টক, মানে যেখানে 8টার বেশি ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে। এরপরে নেক্সট বলছে পরিবর্তনশীল সমযোজ্যতা, অর্থাৎ কিছু কিছু এলিমেন্ট আছে, কিছু কিছু যৌগ বা মৌল আছে যাদের ক্ষেত্রে আমরা সমযোজ্যতা মানে সমযোজী যৌগ যখন তৈরি করে তখন তাদের যে ভ্যালেন্সি বা যোজ্যতা, সেই যোজ্যতায় পরিবর্তন লক্ষ্য করা যায়, মানে একবার একরকম হবে আর একবার আরেক রকম হয়। যেমন PCl3 এবং PCl5 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, PCl3 এর ক্ষেত্রে যোজ্যতা কত, অবভিয়াসলি 3। PCl5 এর ক্ষেত্রে যোজ্যতা কত, অবভিয়াসলি 5। তার মানে এক্ষেত্রে যোজ্যতা চেঞ্জ হয়ে যাচ্ছে। SF2 এক্ষেত্রে যোজ্যতা কত, 2। এটার ক্ষেত্রে কত, 4। এটার ক্ষেত্রে কত, 6। আবার I এর ক্ষেত্রে যদি দেখি ICl যোজ্যতা কত, 1। ICl3 যোজ্যতা 3। IF7 যোজ্যতা 5। IF5 যোজ্যতা 5। IF7 হচ্ছে যোজ্যতা 7। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি, যে যোজ্যতা পরিবর্তন হচ্ছে। বাট এবার বলছে পরিবর্তন হচ্ছে কিভাবে। যদি আমরা দেখি PCl3 বা PCl5 এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে ফসফরাস, এটা সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কে, ফসফরাস। এই বোথ দুটোর ক্ষেত্রেই সেন্ট্রাল বা কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কে, ফসফরাস। তাহলে কেন্দ্রীয় পরমাণু যদি ফসফরাস হয়, তাহলে পরে বলছে ফসফরাসের আমরা যদি ইলেকট্রনিক বিন্যাস দেখি, তাহলে ফসফরাসের কত, 15। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, ঠিক। তাহলে এই হচ্ছে 15। তার মানে সবার বাইরে কয়টা ইলেকট্রন আছে, দুটো, তিনটে, দুটো, 5টা। তার মানে এটা হচ্ছে 3s আর এরা হচ্ছে সব 3p। তাহলে এটা হচ্ছে 3p, এটা হচ্ছে 3s। তাহলে 3s এর দুটো ইলেকট্রন আর 3p তে 3টে ইলেকট্রন। তাহলে 3s এর দুটো ইলেকট্রন, 3s 3p। এবার এটা কি বলছে, গ্রাউন্ড স্টেটে আছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে এক্সাইটেড স্টেটে নিয়ে যাই, তাহলে পরে কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন কি হয়ে যাবে। তাহলে এবার আমরা যদি দেখি এখানে এই জায়গাটাতেই দেখি গ্রাউন্ড স্টেটে, তাহলে গ্রাউন্ড স্টেটে আমাদের কয়টা আছে ভ্যাকেন্ট, আনপেয়ার্ড ইলেকট্রন 3টা। তার মানে ভ্যালেন্সি এখানে কত দেখাবে, বলছে এটার থেকে ভ্যালেন্সি দেখাচ্ছে আমাদের 3। তার মানে ভ্যালেন্সি হয়ে গেল 3, অর্থাৎ আমরা 3খানা ক্লোরিনকে এখানে ক্যাপচার করতে পারবো। এবার যদি আমরা এক্সাইটেড স্টেটে নিয়ে যাই, তাহলে এক্সাইটেড স্টেটে কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে আর ঢুকবে না, কারণ এটা যেহেতু হাফ ফিল্ড হয়ে আছে, স্টেবল পর্যায়ে আছে। তাহলে ডি অরবিটাল যেটা তৈরি হবে, এই যে ডি অরবিটাল, তাহলে এখানে কি আমরা বলতে পারি, এটা হচ্ছে 3s, এই তিনটাকে আমরা বলতে পারি 3p, আর এইখানে 5খানা আছে, এটা হচ্ছে 3d। তাহলে গিয়ে কোথায় গিয়ে প্রবেশ করবে, বলছে
3d-র একটা অরবিটালে গিয়ে প্রবেশ করবে। তাহলে 3d-তে গিয়ে প্রবেশ করলো। তাহলে 3s এর একটা ইলেকট্রন 3d-তে গিয়ে প্রবেশ করলো। তাহলে এবার তৈরি হয়ে গেল একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচখানা। তাহলে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হলো? 5টা। তাহলে ভ্যালেন্সি কত হবে এক্ষেত্রে? ভ্যালেন্সি হয়ে যাবে 5। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ভ্যালেন্সি গিয়ে দাঁড়াচ্ছে 5, 5খানার জন্য। ঠিক আছে? এবারে বলছে সালফারের ক্ষেত্রে যদি আমরা দেখি SF সালফারের ক্ষেত্রে, তাহলে সালফারের ক্ষেত্রে কি হবে ইলেকট্রন বিন্যাস? সালফারের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে লাস্টে হয়ে যাবে 3s2 3p4। তার মানে এটা হচ্ছে 3s অরবিটাল আর এগুলো হচ্ছে 3p অরবিটাল। তাহলে 3p অরবিটাল আর 3s অরবিটাল। তাহলে এটা হচ্ছে কি আছে? গ্রাউন্ড স্টেটে আছে। তাহলে গ্রাউন্ড স্টেটে আমরা কি দেখছি? এখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, তার মানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে এই দুটো আনপেয়ার্ড ইলেকট্রনে কি তৈরি করবে? দুটো ভ্যালেন্সি তৈরি করবে, দুটো যোজ্যতা তৈরি করবে। তাহলে দুটো যোজ্যতার জন্য আমরা কি পাচ্ছি এখানে? 2 পাচ্ছি যোজ্যতা গ্রাউন্ড স্টেটে। ঠিক আছে? এবার বলছে যদি আমরা ফার্স্ট এক্সাইটেড স্টেটে নিয়ে যাই, অর্থাৎ এক্সাইটেড স্টেট 1, তাহলে এক্সাইটেড স্টেট 1 এ যদি নিয়ে যাই তাহলে কি হবে? এইখান থেকে p এর থেকে একটা ইলেকট্রন চেঞ্জ হয়ে গিয়ে d তে চলে যাবে। ঠিক আছে? তাহলে p এর থেকে একটা ইলেকট্রন d তে যাবে প্রথমে। তাহলে p এর থেকে যদি একটা ইলেকট্রন d তে চলে যায় তাহলে পরে আমাদের কি হয়ে যাচ্ছে? এখানে 3টে আর এখানে একটা d। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? এটা 3s, এটা হচ্ছে 3p, 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 এটা হচ্ছে 3d। তাহলে একটা 3d তে চলে গেল। তাহলে চলে যাওয়ার পরে এটা কি তৈরি হলো? একটা আনপেয়ার্ড ইলেকট্রন থেকে মানে একটা লোন পেয়ার থেকে গেল আর এইগুলো হচ্ছে সব আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন হলো এখানে? 4খানা আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হলো। তার মানে এটার ভ্যালেন্সি দেখাবে কত? 4। এরপরে যদি আমরা এক্সাইটেড স্টেট 2 তে যাই, মানে আরো যদি আমি এক্সাইটেড করি, ঠিক আছে? তাহলে পরে আরো যদি এক্সাইটেড করি তাহলে কি হচ্ছে? এটা তো 3s, অর্থাৎ 3s এর থেকে আর একটা ইলেকট্রন কি কোথায় চলে যাবে? d তে চলে যাবে। তাহলে d কক্ষের অন্য একটা d উপকক্ষের অন্য যে কোনো একটা কক্ষকে চলে যাবে। তাহলে 3p, 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 3d, 3d। তাহলে 3s, 3p, 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 3d, 3d। তাহলে এবার এক্ষেত্রে আমাদের কয়টা হয়ে গেল আনপেয়ার্ড ইলেকট্রন? 1, 2, 3, 4, 5, 6। তাহলে টোটাল গিয়ে আনপেয়ার্ড ইলেকট্রন 6খানা। তাহলে আমাদের ইয়ে দাঁড়ালো কয়টা? 6টা। তাহলে ভ্যালেন্সি দাঁড়ালো গিয়ে 6। তার মানে এক্সাইটেড স্টেট 2 তে গিয়ে ভ্যালেন্সি 6টা। এটাই ম্যাক্সিমাম। এরপরে আর কিছু করা যাবে না। এক্ষেত্রে এক্সাইটেড স্টেটে 1 এ 4খানা, গ্রাউন্ড স্টেটে 2খানা। এরপরে আমরা যদি আয়োডিনের ক্ষেত্রে দেখি তাহলে আয়োডিনের ক্ষেত্রে ঠিক কি হবে? 3s 2 3p5, এই তো। তাহলে 3p5, তার মানে 3p তে 5খানা। তাহলে এটা হচ্ছে 3s, 3p, 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 এগুলো হচ্ছে সব 3d, 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 3d। ঠিক আছে? তাহলে 3s, 3p, 3p। এবার এখানে দেখো 3p তে গ্রাউন্ড স্টেটে যদি আমরা দেখি গ্রাউন্ড স্টেট, সেই গ্রাউন্ড স্টেটে 3p তে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে ভ্যালেন্সি কত দাঁড়াচ্ছে গিয়ে? মুছে দিই। এক্ষেত্রে ভ্যালেন্সি দাঁড়াচ্ছে গিয়ে 1। ঠিক আছে? এবারে বলছে যখন আমরা ফার্স্ট এক্সাইটেড স্টেটে নিয়ে যাব তখন কি হবে? এইখান থেকে একটা ইলেকট্রন এইখানে দিতে চলে যাবে। তাহলে দিতে চলে গেলে কয়টা ভ্যাকেন্ট আনপেয়ার্ড ইলেকট্রন? এখানে একটা, দুটো, আর এখান থেকে একটা চলে গেছে এখানে, তার মানে 3টে। তার মানে এক্ষেত্রে ভ্যালেন্সি কত দাঁড়াচ্ছে গিয়ে? 3। এরপরে বলছে যদি গ্রাউন্ড এক্সাইটেড স্টেট লেভেল 2 তে যদি যাই তাহলে কি হবে? এইখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে।
তাহলে এখানে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, অর্থাৎ ডিতে চলে গেল। তাহলে এক্সাইটেড স্টেট 2 তে গিয়ে ভ্যালেন্সি দাঁড়ালো কয়টা? 5। ঠিক আছে, এবার এক্সাইটেড স্টেট 3 তে যদি চলে যাই তাহলে পরে কি হবে, এইখানে এস এর যে ইলেকট্রনটা ছিল সেটাও ডিতে চলে যাবে। তাহলে তৈরি হবে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতখানা। তাহলে টোটাল ভ্যালেন্সি এখানে দাঁড়াচ্ছে গিয়ে 7খানা। তাহলে প্রথম গ্রাউন্ড স্টেটে আমাদের ভ্যালেন্সি হচ্ছে একটা, মানে আইসিএল তৈরি হলো। ঠিক আছে, গ্রাউন্ড স্টেট 2 তে গিয়ে তৈরি হলো, সরি, এক্সাইটেড স্টেট 1, সেই এক্সাইটেড স্টেট 1 এ গিয়ে আমাদের আনপেয়ার্ড ইলেকট্রন তৈরি হলো 3খানা, অর্থাৎ তৈরি হয়ে গেল আইসিএল। এক্সাইটেড স্টেট 2 তে গিয়ে তৈরি হলো 5খানা, তার মানে আইএফ 5। এক্সাইটেড স্টেট 3 তে গিয়ে তৈরি হলো 7খানা, অর্থাৎ আইএফ 7। তাহলে এইভাবে আমাদের কি হচ্ছে, যে গ্রাউন্ড স্টেটের থেকে যখন এক্সাইটেড স্টেটে নিয়ে যাচ্ছি, এক্সাইটেড স্টেটের থেকে যখন আরো এক্সাইটেড করে যাচ্ছি, মানে আপ টু যতক্ষণ না অবধি সমস্ত পেয়ার্ড ইলেকট্রন আনপেয়ার্ডে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, ততক্ষণ অবধি। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই পরিবর্তনশীল যোজ্যতাটা কিন্তু আমাদের কোথায় না, সেকেন্ড পিরিয়ডে দেখা যাচ্ছে না। অর্থাৎ যাদের ক্ষেত্রে ডি অরবিটাল ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, তাদেরই ক্ষেত্রে হবে যাদের ক্ষেত্রে ভ্যাকেন্ট ডি অরবিটাল বর্তমান। যদি ভ্যাকেন্ট ডি অরবিটাল বর্তমান না থাকে তাহলে পরে হবে না। তার মানে ফসফরাসের ক্ষেত্রে পসিবল, বাট নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু পসিবল নয়। আমরা NCl3 লিখতে পারি, বাট NCl5 আমরা কখনোই লিখতে পারবো না। ঠিক আছে, কেননা সেক্ষেত্রে আমাদের ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। যেমন সালফারের ক্ষেত্রে আমরা লিখছি SF4, ঠিক আছে, বা সরি SF6 লিখছি। অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আমরা OF6 কখনোই লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি হয়েছে, যোজ্যতা পরিবর্তন হচ্ছে, যে যাদের ক্ষেত্রে আমরা ভ্যাকেন্ট ডি অরবিটাল পাচ্ছি তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের পরিবর্তনশীল যোজ্যতা দেখতে পাচ্ছি, মানে যোজ্যতাটা পরিবর্তন হচ্ছে। এরপরে বলছে যে 3 ইলেকট্রনস বন্ডিং, যেটা 3 ইলেকট্রনস বন্ডিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে পরে বলছে এগুলো কিছু এলিমেন্ট আছে, যেমন NO2। NO2 এর ক্ষেত্রে কি আছে, এখানে নাইট্রোজেনের একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এখানে অক্সিজেনের দুটো ইলেকট্রন আছে। তাহলে এই দুটো ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন মিলে একটা বন্ড তৈরি করলে তাহলে সেক্ষেত্রে বলছে টোটাল 3খানা ইলেকট্রন থাকবে এই বন্ডিং এর ক্ষেত্রে। যেমন NO2 এর ক্ষেত্রে পাবো, NO এর ক্ষেত্রে পাবো, NO এর ক্ষেত্রে পাবো এখানকার একটা ইলেকট্রন, এখানকার দুটো ইলেকট্রন দিয়ে আমাদের একটা বন্ড তৈরি হবে যেখানে 3টে ইলেকট্রন থাকবে। তারপরে বলছে ClO2, এক্ষেত্রে এই যে দেখো একটা ইলেকট্রন, সেটা আইদার একেও দিতে পারে অথবা একেও দিতে পারে। একে দিলে এখানে আমাদের তৈরি হবে 3, ঠিক আছে, একে দিলে এখানে তৈরি হবে 3। তারপরে বলছে O2 মাইনাস, ঠিক আছে, সেই O2 মাইনাসের ক্ষেত্রে যদি দেখি সুপার অক্সাইড, ঠিক আছে, তাহলে O2 মাইনাসের ক্ষেত্রে পার অক্সাইড। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি কি 3খানা আমাদের ইলেকট্রন রয়েছে। এগুলো হচ্ছে সব 3 ইলেকট্রনস সিঙ্গেল বন্ড, অর্থাৎ একটা বন্ডে 3টা করে ইলেকট্রন রয়েছে। নেক্সট বলছে আয়নের বিকৃতি ও আয়নীয় যৌগে সমযোজী ধর্মের বিকাশ। অর্থাৎ আমরা একটু আগে বললাম কি, যে যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স তৈরি হয় তাহলে পরে কি হবে, তাহলে পরে সমযোজী যৌগগুলো কি হয়ে যাবে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়ে আয়নীয় যৌগ তৈরি করতে পারে। তাহলে সেটা কিভাবে হবে, তাহলে আমরা বলছি যে একটা ক্যাটায়ন যদি আমরা নিই, এই হচ্ছে একটা ক্যাটায়ন পজিটিভ, এই হচ্ছে একটা নেগেটিভ। তাহলে বলছে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন, আমরা জেনারেলি জানি যে ক্যাটায়নের সাইজ ছোট হয় তার জন্য এখানে ছোট করে দেখানো হচ্ছে, আর অ্যানায়নের সাইজ বড় হয় যার জন্য এটাকে বড় করে দেখানো হয়। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন তারা যদি একে অপরের কাছাকাছি আসে তাহলে কি হবে, জেনারেলি অ্যানায়নটা ক্যাটায়ন দ্বারা অ্যাট্রাক্টেড হবে বা ক্যাটায়নটা অ্যানায়ন দ্বারা অ্যাট্রাক্টেড হবে। তাহলে অ্যাট্রাক্টেড যদি হয় তাহলে পরে কি হবে, আমরা ধরলাম এটা যদি চুম্বকের মতো হয়, ধরলাম এটা চুম্বক, এটা লোহা, তাহলে পরে কি করবে, এই চুম্বক লোহাটাকে এই পাশে টানবে। এবার এটা ভাবো এটা বেলুনের ভেতরে একটা
লোহা ঢুকিয়ে দেওয়া আছে। আর এটা হচ্ছে চুম্বক, তাহলে চুম্বক দিয়ে টানা হচ্ছে, তাহলে পরে কি হবে, বেলুনটার একটা সাইড দিক দিয়ে বেড়ে যাবে, বেড়ে গিয়ে এই পাশে চলে আসবে, এইভাবে আস্তে আস্তে এই যে এইভাবে চলে আসবে। এবার চলে আসার পর একটা সময় গিয়ে দেখা গেল যে বেলুনটা লোহাটার সাথে চিপকায় গেল, চিপকায় গিয়ে এইরকম তৈরি হলো। তার মানে কি, তার মানে এটা হচ্ছে এই যে আয়নটা, সে ক্যাটায়ন বলি বা অ্যানায়ন বলি, সেটা কি হয়ে যাচ্ছে, বিকৃতি হয়ে যাচ্ছে। এবং বিকৃতি যখনই হচ্ছে, তাহলে ভাবো এটা হচ্ছে ছিল প্লাস, এটা মাইনাস, তাহলে এই দুজনের মধ্যে কি ছিল, আকর্ষণ বল ছিল, অর্থাৎ এরা একটু দূরে দূরে ছিল, আকর্ষণ বল ছিল। কিন্তু যখন সেই ক্যাটায়নটা এই অ্যানায়নটাকে খুব জোরে জোরে টানতে থাকলো, তখন আস্তে আস্তে টানতে থাকলো। এবার টানতে টানতে কি হয়ে গেল, একটা সময় গিয়ে এখানে এসে একজন আরেকজনের ঘাড়ে পড়ে গেল। এবার আরেকজন আরেকজনের ঘাড়ে যখনই পড়ে গেল, তখন কি তৈরি হলো, বলছে বন্ড তৈরি হয়ে গেল। তার মানে আমরা জানি যে যদি মাঝখানে ফাঁকা থাকতো, তাহলে আমরা সেটাকে কি বলতাম, আয়নীয় যৌগ। এবার একজনের ঘরে যখন আরেকজন পড়ে গেল, মানে ওভারল্যাপ করে দিল, তখন কি তৈরি হলো, কোভ্যালেন্ট যৌগ। তার মানে একটা আয়নীয় যৌগ কিভাবে ধীরে ধীরে কোভ্যালেন্ট যৌগে পরিণত হয়, সেটা আমরা এখানে দেখলাম। ঠিক আছে, এটাকে আমরা বলছি আয়নের বিকৃতি। তার মানে আয়নের বিকৃতি যত ভালোভাবে হবে, তত কোভ্যালেন্ট নেচারটা তত বেশি হবে। এবার বলছে এই যে আয়নের বিকৃতি বা আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের যে বিকাশ, সেগুলো কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে সমস্ত আয়নীয় যৌগই কি আমাদের সমযোজী যৌগে কনভার্ট হতে পারবে, নাকি তার মধ্যে কিছু শর্ত রয়েছে। তাহলে বলছে সেই শর্তটা হচ্ছে কি, সেই শর্ত যেগুলো আছে সেটাকে আমরা বলছি ফাজান্সের রুলস বা ফাজানের সূত্র। ফাজানের সূত্র বলে, ফাজানের সূত্র বলে, যেটাই, ঠিক আছে, সেই ফাজান্সের সূত্র বা রুলস। সেই ফাজান্সের সূত্রটা কি বলেছে, বলছে দিস ইজ ফাই। ঠিক আছে, এটাকে কি বলা হয়, ফাই। ফাই কি, ফাই বলছে যে ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ। এবার ফাই জিনিসটা কি, সেটাকে আগে আমাদের জানতে হবে। তাহলে ফাই, তো আমরা তো এখানে তো ফাই একটা লিখলাম, ফাই। এবার বলছে সেই ফাই জিনিসটা কি, সেটাকে আমরা যদি বলি, তাহলে ফাই কি, বলছে ফাই হলো আয়নাইজেশন, সরি আয়নিক পোটেনশিয়াল। ঠিক আছে, বা পোলারাইজিং পাওয়ারও আমরা বলতে পারি। ঠিক আছে, সেটাকে আমরা বলছি ফাই। তাহলে হোয়াট ইজ ফাই, ফাই ইজ ইকাল টু আয়নিক পোটেনশিয়াল কিংবা পোলারাইজিং পাওয়ার। তাহলে বলছে যে এই আয়নিক পোটেনশিয়াল বা পোলারাইজিং যে পাওয়ার আছে, সেটা বলছে কি, যে ক্যাটায়নের চার্জ বাই অ্যানায়নের, ক্যাটায়নের ব্যাসার্ধ, এর সাথে কি, ক্যাটায়নের চার্জের সাথে সমানুপাতিক, আর ক্যাটায়নের ব্যাসার্ধের সাথে ব্যস্ত সম্পর্ক। তার মানে বলছে যে ক্যাটায়নের চার্জ, আমরা ধরলাম ওই যে ম্যাগনেটের কথা বললাম, তাহলে ক্যাটায়নের চার্জ মানে ম্যাগনেটের পাওয়ার। তার মানে ম্যাগনেটের পাওয়ার যত স্ট্রং হবে, বেশি হবে, তার মানে তত সে এই বেলুনটাকে বেশি পরিমাণে এই পাশে টানতে পারবে। বেলুনের ভেতরে যে লোহাটা, সেটাকে বেশি পরিমাণে টানতে পারবে। ঠিক আছে, এবারে ক্যাটায়নের ব্যাসার্ধ যত কম হবে, যদি ব্যাসার্ধ ছোট হয় তাহলে পাওয়ার বেশি হবে, যদি ব্যাসার্ধ বড় হয় তাহলে পরে পাওয়ার আস্তে আস্তে কমতে থাকে। তাহলে সেটার উপর ডিপেন্ড করে, তার মানে ক্যাটায়নের ব্যাসার্ধের সঙ্গে কি, ব্যস্ত সম্পর্ক, আর ক্যাটায়নের চার্জের সাথে সরল সম্পর্ক। তার মানে ক্যাটায়নের চার্জটা যত বেশি হবে, এটাই স্বাভাবিক হবে যে ক্যাটায়নের চার্জ যত বাড়বে, আমরা জানি যে ক্যাটায়নের চার্জ যত বাড়ে তার ব্যাসার্ধ তত কমতে থাকে। ঠিক আছে, ক্যাটায়নের ব্যাসার্ধ তত কমতে থাকে।
আর ক্যাটায়নের চার্জ যত বাড়বে ততই কমবে। এবার হয় অনেক সময় যেটা দেখা যায় যে দুটো আলাদা, আলাদা মলিকিউল মানে অ্যাটম দেওয়া আছে, দুটো আলাদা, আলাদা অ্যাটমের ক্ষেত্রে আমাদের ক্যাটায়নের যে চার্জ সেটা সেম। তাহলে পরে তখন আমাদের দেখতে হবে যে ক্যাটায়নের ব্যাসার্ধ। তার মানে দেখতে হবে যে ক্যাটায়নের ব্যাসার্ধ যদি যেটা ছোট তার পোলারাইজিং পাওয়ার বেশি হবে। যেটা বড় তার পোলারাইজিং পাওয়ার কম হবে। ঠিক আছে? এবারে কি বলেছে যে এই সেটাকে আমরা কি বলছি আয়নীয় বিভব বা ধ্রুবায়ন শক্তি। তার মানে এই আয়নীয় বিভব বা আয়নিক পোটেনশিয়াল বা ধ্রুবায়ন শক্তি যেটাকে পোলারাইজিং পাওয়ার বলছি সেটা কার উপর ডিপেন্ড করছে? ক্যাটায়নের চার্জের উপর আর হচ্ছে ক্যাটায়নের ব্যাসার্ধের উপর। এবারে বলছে যে কি হলো না তাহলে ক্যাটায়নের চার্জ যত বাড়বে তার ধ্রুবায়ন ক্ষমতা তত বাড়বে। তাহলে সমযোজী যৌগের ক্যারেক্টার তত বাড়বে। ক্যাটায়নের ব্যাসার্ধ যত কম হবে মানে ক্যাটায়নটা যত ছোট হবে এবং তার মাথায় চার্জ যত বাড়বে তাদের ধ্রুবায়ন ক্ষমতা তত বাড়বে মানে তারা বেশি সমযোজী যৌগ তৈরি করবে। অ্যাজ ফর এক্সাম্পলে আমরা যদি বলি সাপোজ Ca2+ যদি আমরা করি Ca2+ না করে আমরা এটা নরমাল যদিও এটা আয়নিক যৌগই ঠিক আছে তবুও আমরা বলবো যে জাস্ট ফর এক্সাম্পলে কাজ করি। আচ্ছা CaCl2 আর AlCl3 যদি আমরা নিই যদিও এটা আমাদের নট এক্সাক্ট এক্সাম্পল ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলছি যে Ca এখানে কি দাঁড়াচ্ছে গিয়ে 2+ Al হচ্ছে কত 3+ ঠিক আছে Ca2+ Al হচ্ছে 3+। ক্লোরিন দুটোর ক্ষেত্রেই সেম তাই ওটা নিয়ে আমি আর বলছি না। তাহলে ক্যাটায়নের চার্জ এখানে কম এখানে বেশি ঠিক আছে তাহলে ক্যাটায়নের চার্জ যেহেতু এখানে বেশি তার মানে কি এক্ষেত্রে আমাদের ক্যাটায়নের ব্যাসার্ধ অবভিয়াসলি কম হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এর যে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা সেটা বেশি রাদার দ্যান CaCl2 ঠিক আছে। তাহলে আমরা একটা যদি এখানে একটা করতে পারি যে সোডিয়াম Na+ ঠিক আছে মানে আমরা যদি বলি NaCl ঠিক আছে এ যেমন Li বা NaF করে দিই NaF Li সরি সবার আগে হচ্ছে LiF এক LiF লিথিয়াম ফ্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড ঠিক আছে পটাশিয়াম ফ্লোরাইড তাহলে এটা যদি আমরা দেখি তাহলে উপর থেকে যদি নিচে নামি আমরা জানি লিথিয়ামের সাইজ ছোট রাদার দ্যান সোডিয়াম দুজনেরই চার্জ প্লাস প্লাস তাহলে এবার এখানে ক্যাটায়নের ব্যাসার্ধ কম কোথায় লিথিয়ামের ক্ষেত্রে ঠিক আছে অ্যানায়নটা দুটোর ক্ষেত্রেই তিনটের ক্ষেত্রেই সেম তাহলে উপর থেকে যদি নিচে নামি আমরা তাহলে কি হচ্ছে আয়নিক ক্যারেক্টার বেড়ে যাচ্ছে অর্থাৎ আয়নীয় যৌগের প্রকৃতি বেড়ে যাচ্ছে কিন্তু LiF এর ক্ষেত্রে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি আছে দেন সোডিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে কেননা এর সাইজটা ছোট সোডিয়ামের সাইজ সব থেকে বড় পটাশিয়ামের সাইজ আরো বড় যার জন্য উপর থেকে যখন নিচে নামি তখন আয়নীয় যে যৌগের প্রকৃতি সেটা বেড়ে যাচ্ছে ঠিক আছে এটা এটা একটা তারপরে আবার আমরা বলতে পারি যে PbI2 আর হচ্ছে PbI4 এই দুটোর মধ্যে যদি দেখি তাহলে Pb এর ক্ষেত্রে এখানে 2+ আর এখানে হচ্ছে Pb3+ সরি 4+ তাহলে Pb2+ আর এখানে হচ্ছে Pb4+ তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্যাটায়নের চার্জ তাহলে ক্যাটায়নের চার্জ হচ্ছে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ ফাই তাই না আয়নীয় বিভব বা ধ্রুবায়ন শক্তির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক তাহলে Pb2+ এ আয়নের চার্জ কম ক্যাটায়নের চার্জ কম আর Pb4+ এ ক্যাটায়নের চার্জ বেশি তার মানে PbI4 কোভ্যালেন্ট নেচার আর PbI2 হচ্ছে আয়নিক কম্পাউন্ড ঠিক আছে এটা
এবারে বলছে যে যেমন আমরা ক্যাটায়নের চার্জের কথা বলছি, একইভাবে আমরা এটাকে এখানে লেখা নেই। ঠিক আছে? বাট আমরা এখানে এটা লিখতে পারি। সেটা হচ্ছে সাইডে লিখে দিলাম। এটাকে আমরা এইভাবে ডাইরেক্টলি লিখতে পারি। ঠিক আছে? তাহলে অ্যানায়নের ব্যাসার্ধ আর নিচে হচ্ছে অ্যানায়নের চার্জ। তাহলে জাস্ট রিভার্স। তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যানায়নের ব্যাসার্ধের সঙ্গে কি পাই হচ্ছে সমানুপাতিক। আবার অ্যানায়নের চার্জের সাথে কি ব্যস্তানুপাতিক। তার মানে অ্যানায়নের চার্জ যদি খুব বেশি হয়ে যায় তাহলে পরে সেক্ষেত্রে অ্যানায়নের চার্জ বেশি হয়ে গেলে পরে আয়নীয় যৌগের সমযোজী ক্যারেক্টার কমে যাবে। ঠিক আছে? আবার দেখো যে অ্যানায়নের ব্যাসার্ধ, সেই অ্যানায়নের ব্যাসার্ধ যত বেশি হবে তত সমযোজী যৌগের টাও টেন্ডেন্সিটা বেশি হবে। ঠিক আছে? তার মানে জাস্ট রিভার্স এটা। তার মানে আমরা যদি বলি লিথিয়াম ফ্লোরাইড LiF আর হচ্ছে LiI, এই দুটোর মধ্যে LiI এর অর্থাৎ লিথিয়াম আয়োডাইডের কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি রেদার দ্যান লিথিয়াম ফ্লোরাইড। ঠিক আছে? আবার আমরা এখানে এইরকম করতে পারি, দেখো ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম ফ্লোরাইড, এই দুটোর মধ্যে যদি দেখি তাহলে অক্সাইড আর ফ্লোরাইড CF, তাহলে এবারে কি হচ্ছে অক্সিজেন, সেই অক্সিজেনের চার্জ কি 2-। ঠিক আছে? আবার ফ্লোরিনের চার্জ কি -1। ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে চার্জ কার বেশি? অ্যানায়নের চার্জ এটার ক্ষেত্রে বেশি, অ্যানায়নের চার্জ এটার ক্ষেত্রে কম। তার মানে এই ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা যেহেতু অ্যানায়নের চার্জ কম, তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটার সমযোজী ক্যারেক্টার বেশি, আর এক্ষেত্রে সমযোজী ক্যারেক্টার কম হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বলতে পারি। তার মানে ফ্যাজান্সের সূত্রে আমরা শুধু ক্যাটায়নেরটা লিখলাম, এবার আমরা অ্যানায়নেরটা লিখে দিলাম। তাহলে অ্যানায়নের ব্যাসার্ধ যত বড় হবে, তার মানে সোজা হিসাব, তার মানে এই যে বেলুনটা, সেই বেলুনটার সাইজ যত বড় হবে তত সেটাকে বিকৃত করতে সুবিধা হবে। আর সাইজটা যত ছোট হবে তত সেটাকে বিকৃত করতে কি হবে? অসুবিধা হবে। এটাই কমন জিনিস। তাহলে বেলুনের সাইজ যদি বড় হয় তাহলে পরে কি হবে? এই ক্যাটায়নটা টানবে, ফলে যেকোনো জায়গা থেকে বিকৃত হবে। মনে করো আমরা একটা ত্রিপাল, বিশাল বড় যদি ত্রিপাল হয় সেটাকে যদি আমরা হাওয়ার এগেনস্টে যদি রেখে দিই, তারপরে কি হবে? একটা সময় গিয়ে দেখা গেল যে সেখানে হাওয়া যখন লাগবে তখন সেটা খুব তাড়াতাড়ি বিকৃত হয়ে যাবে। কিন্তু সেটা যদি ছোট হয়ে যায় সাইজে তাহলে পরে সেটাকে বিকৃত করা সম্ভব হবে না। তো সেটাই বলেছে যে বেলুনের সাইজটা যদি খুব বড় হয় তাহলে পরে সেটাকে যেমন খুব ইজিলি এইদিকে টেনে নিয়ে যাওয়া যাবে, মানে ম্যাগনেট টানলে পরে এইদিকে এই যে এরকম হয়ে যাবে। সাইজটা যদি ছোট হয়ে যায় তাহলে পরে ম্যাগনেট টানলে পরে অত সহজে যেতে পারবে না। ঠিক একইভাবে উল্টোটা অ্যানায়নের চার্জ। তাহলে অ্যানায়নের চার্জটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার তৈরি হবার পসিবিলিটি থাকবে কি? বলছে আয়নীয় যৌগ তৈরি হওয়ার পসিবিলিটি থাকবে। হুম? আর অ্যানায়নের চার্জটা যদি কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার সমযোজী যৌগ তৈরি হওয়ার চান্স বেশি থাকবে। এবারে নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ইলেকট্রনিক কনফিগারেশন বা আউটার মোস্ট যে ইলেকট্রন, সেই আউটার মোস্ট ইলেকট্রনের ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে দেখতে হবে। সেই আউটার মোস্ট ইলেকট্রনের ইলেকট্রনিক কনফিগারেশন কি দেখবো আমরা? বলছে যেটা দেখবো সেটা হচ্ছে যে NH2 NP6 ND10। ঠিক আছে? অর্থাৎ লাস্টে যদি 18টা ইলেকট্রন থাকে তার ধ্রুবায়ন ক্ষমতা বেশি হবে রাদার দেন 8টা ইলেকট্রন। ঠিক আছে? মানে এই যে ক্যাটায়নটা, সেই ক্যাটায়নটার বাইরে যদি 18টা ইলেকট্রন থাকে তাহলে তার পোলারাইজিং পাওয়ার বেশি হবে রাদার দেন 8টা। তার মানে 8টা ইলেকট্রন যদি থাকে, জেনারেলি আমরা যদি এবার বলি সোজা হিসেবে, 8টা ইলেকট্রন কাদের থাকে? মেন গ্রুপ এলিমেন্টস, মেন গ্রুপ এলিমেন্টস। ঠিক কিনা? তাহলে মেন গ্রুপ এলিমেন্টস কারা?
এই মনে করো সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ঠিক আছে, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম, তারপরে তোমার হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম, ঠিক আছে, এগুলো হচ্ছে সব মেন গ্রুপ এলিমেন্টস। ঠিক, তাহলে এদের আউটার মোস্ট ইলেকট্রনের ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? 8 হবে। আর আমরা জানি এরা সবসময়ের জন্য কি তৈরি করে? আয়নিক বন্ধন তৈরি করে, আয়নীয় যৌগ তৈরি করে। আর 18 ইলেকট্রনস কাদের আছে? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, তারপরে হচ্ছে আয়রন, এগুলো যারা আছে অর্থাৎ ট্রানজিশন এলিমেন্ট, এদের ক্ষেত্রে আউটার মোস্ট ইলেকট্রনের কনফিগারেশন কত হয়? জেনারেলি 18 হয়, ঠিক আছে, বা 18 এর ইয়ে হয়। তাহলে পরে সেক্ষেত্রে আমরা কি বলছে যে সেক্ষেত্রে এদের যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করার যে টেন্ডেন্সি সেটা বেশি হবে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের ফ্যাজান্স রুল এবং ফ্যাজান্স রুলের ইয়েতে আমাদের আয়নীয় যৌগের মধ্যে সমযোজী ধর্মের বিকাশ, অর্থাৎ আমরা আয়নীয় যৌগটার মধ্যে কতটা পরিমাণ কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকতে পারবে সেটা আমরা এইভাবে নির্ণয় করতে পারব। এরপরে যেটা আসবে সেটাকে আমরা বলছি অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেশন বন্ড। তাহলে অসমযোজী বন্ধন কাকে বলে? বলছে যে রাসায়নিক সংযোগে অংশগ্রহণকারী দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণু এক জোড় ইলেকট্রন যোগদান দিলে উভয় পরমাণুই সেই ইলেকট্রন জোড় ব্যবহার করে নিজ নিজ বহিস্তম কক্ষে অষ্টক পূর্ণ করলে পরমাণু দুটির পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার যে ক্ষমতা লাভ করে তাকে আমরা বলছি অসমযোজ্যতা বা কোঅর্ডিনেশন বন্ড। তাহলে বলছে কি এখানে একজনেরই সবকিছু, আরেকজন শুধু খাইনেদার, ঠিক আছে, খাওয়ানদার। তাহলে আমরা ধরলাম যে NH3, যদিও এখানে আমাদের এক্সাম্পলটা আছে, তাহলে আমরা এক্সাম্পলটা দেখেই নিই, হয়তো এক্সাম্পল আছে, নট শিওর। এবার বলছে কি অসমযোজ্যতার মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটাকে আমরা বলছি অসমযোজী বন্ধন, ঠিক আছে, বা ডেটিভ বন্ডও এটাকে বলা হয়, সমপ্রদান বন্ধন। এবার এক্সাম্পল কি বলছে? এই যে অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়াতে কি আছে? এই যে দুটো ইলেকট্রন, ঠিক আছে, এইভাবে হবে, এটাই ঠিক আছে, কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, তাহলে পরে বলছে এই এটা হচ্ছে বন্ড। তাহলে এটাকে নিয়ে এই নাইট্রোজেনের কয়টা বন্ড হলো? 8টা ইলেকট্রন বাইরের কক্ষে, ঠিক আছে। এবার বলছে যে নাইট্রোজেনের এই যে পাশের বাড়ির প্রতিবেশী আছে BF3, সে প্রতিবেশীর 8টা ইলেকট্রন পূর্ণ হয়নি। তো নাইট্রোজেন একটু দয়ালু, সে বলল যে আবার দুটো ইলেকট্রন আছে, অর্থাৎ একটা লোন পেয়ার আছে, এটার নাম এমনিও লোন পেয়ার, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এর কোনো সঙ্গ নাই, ঠিক আছে। তো তোমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারো, একে দিয়ে কাজে লাগাতে পারো, কিন্তু যখন আমার কাজের দরকার পড়বে তখন আমি আবার তাকে কিন্তু টেনে নিই। তা সেই চুক্তিতে কি হলো? এই NH3 এর সাথে BF3 এর একটা রিলেশন তৈরি হলো। সেই রিলেশনটা কিরকম? যে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা BF3 কে ব্যবহার করার জন্য দিল। এবারে কি হলো? এবার যখন দেখানো হলো তখন নাইট্রোজেন দেখাচ্ছে আমার 8টা ইলেকট্রন আছে, টুক করে পাশের বাড়ি থেকে ডেকে নিয়ে আসলো লোন পেয়ার, 8টা ইলেকট্রন আছে। আবার BF3 দেখাচ্ছে যে না, ঠিক আছে, আমারও 8টা ইলেকট্রন আছে। এবার এদের মধ্যে যদি ঝগড়া লেগে যায় তখন কি হয়ে যাবে? তখন বলছে যে নাইট্রোজেন তখন আলাদা হয়ে যাবে আর BF3 আবার আলাদা হয়ে যাবে। তাহলে নাইট্রোজেন তখন আবার NH3 হয়ে যাবে আর আবার BF3 BF3 হয়ে যাবে। তার মানে এর আবার অষ্টক পূর্তি হবে না, ঠিক আছে। তাহলে পরে এক্ষেত্রে আমরা কি বলছে যে তাহলে অ্যামোনিয়া তার যে লোন পেয়ারটা সেটাকে ডোনেট করে দিচ্ছে BF3 কে, যার অষ্টক পূর্তি হয়নি, এবং সেই BF3 ওই নাইট্রোজেনের লোন পেয়ারটা নিয়ে অষ্টক পূর্তি ঘটাচ্ছে। এবার এই যে নাইট্রোজেন ডোনেট করে দিয়ে দিল, ডোনেট করে ঠিক নয়,
নাইট্রোজেন ব্যবহার করার জন্য দিল, ডোনেট বলবো না, ব্যবহার করার জন্য দিল, এর জন্য নাইট্রোজেন হলো দাতা। আর এই যে BF3 যে সেটাকে গ্রহণ করলো ব্যবহার করার জন্য, এর জন্য এটাকে আমরা বলছি গ্রহীতা। ঠিক আছে? এবার বলছে যে এই যে তার মানে আমরা বুঝলাম যে দাতা যদি হতে হয় তাহলে পরে আমাকে কি করতে হবে? দাতা যদি হতে হয় তাহলে পরে লোন পেয়ার থাকতে হবে, মানে এমন একটা ইলেকট্রন থাকতে হবে যেটা বন্ডিং এ অংশগ্রহণ করছে না। তাহলে কারোর সাথে যদি বন্ডিং এ অংশগ্রহণ করে থাকে তাহলে পরে সেটাকে আমরা কখনো দান করতে পারবো না। ঠিক আছে? এবারে বলছে এই অসমযোজী বন্ধন গঠন। ঠিক আছে? কোথায় কোথায় অসমযোজী বন্ধন গঠন হয় দেখে যাক। তাহলে H2SO4 আমাদের খুব পরিচিত একটা অ্যাসিড, যেটাকে আমরা বলছি সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? এটা খুবই পরিচিত এই সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে? একটা হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, অক্সিজেন, হাইড্রোজেন। তাহলে কয়টা হলো? H2 তো হয়ে গেল, SO4 হলো না, SO2 হলো। তাহলে SO4 এর জন্য এই একটা নিচের দিকে সালফারের অক্সিজেন, উপরের দিকে একটা সালফারের অক্সিজেন। এবার বলছে এই যে এদের যে বন্ড একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে? তাহলে এবারে কি বলছে? বলছে যে এই যে হাইড্রোজেন আর অক্সিজেন এটার মধ্যে কি হচ্ছে? কোভ্যালেন্ট বন্ড। অক্সিজেন সালফার কোভ্যালেন্ট বন্ড, সালফার অক্সিজেন কোভ্যালেন্ট বন্ড, অক্সিজেন হাইড্রোজেন কোভ্যালেন্ট বন্ড। কিন্তু এই যে সালফার, এই যে লোন পেয়ারটা আছে, এই যে সালফারের লোন পেয়ারটা আছে, এটা কি করবে? এটা বলছে এই যে তীর চিহ্ন দেওয়া, তার মানে এটা কোঅর্ডিনেশন বন্ড হয়ে গেল বা অসমযোজী বন্ধন হয়ে গেল। একইভাবে এইখান থেকে এটা কোঅর্ডিনেশন বন্ড তৈরি হলো। তাহলে এটা তৈরি হয়ে গেল H2SO4। একইভাবে আমরা যদি দেখি নাইট্রিক অ্যাসিড অর্থাৎ HNO3, HNO3 এর ক্ষেত্রে কি হচ্ছে? H আর O এটার একটা বন্ড তৈরি হলো, যে কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে? তারপরে বলছে অক্সিজেনের সাথে নাইট্রোজেন কোভ্যালেন্ট বন্ড হয়ে গেল। এখন বলছে যে এই অক্সিজেনের এই নাইট্রোজেনটা, দেখো এই যে নাইট্রোজেন হচ্ছে স্টার মার্ক দেওয়া, তার মানে নাইট্রোজেনের ইলেকট্রন মানে স্টার মার্ক। এখানে যেমন নাইট্রোজেনের ইলেকট্রন মানে স্টার মার্ক। ঠিক আছে? তাহলে কি হলো? বলছে যে এই নাইট্রোজেনটা কি করলো? এই অক্সিজেনটাকে এই যে লোন পেয়ারটা এর ডোনেট করে দিল। আর এই অক্সিজেনের সাথে এই নাইট্রোজেনের এই যে স্টার মার্ক আর ডট, স্টার মার্ক আর ডট, এটা বন্ড তৈরি। তার মানে এখানে দুটো বন্ড তৈরি হলো। আর এটা হয়ে গেল অসমযোজী বন্ধন। এই যে এখানে যদি দেখি তাহলে এখানে দুটো বন্ড, এটা একটা বন্ড একটা বন্ড, আর এখানে হচ্ছে এটা অসমযোজী বন্ধন। তাহলে HNO3 তে অসমযোজী বন্ধন রয়েছে। অর্থোফসফরিক অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিডের ক্ষেত্রেও আমাদের অসমযোজী বন্ধন রয়েছে। এখানে একটা বন্ড তৈরি হবে। ঠিক আছে? তাহলে এটা ফসফরাস, এখানে একটা বন্ধন তৈরি হবে, এইখানে একটা বন্ধন তৈরি হবে, এটা একটা বন্ড তৈরি হবে, এগুলো কোভ্যালেন্ট বন্ড, এটা একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। তার মানে এই যে এই বন্ডটা এটা হয়ে যাবে আমাদের অসমযোজী বন্ধন। তাহলে আমরা যদি দেখি এই যে একটা বন্ধন, এটা একটা তো অক্সিজেনের সাথে হাইড্রোজেনের, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের, ফসফরাসের সাথে এই বন্ড, অক্সিজেনের সাথে এই বন্ড, এটা হাইড্রোজেনের সাথে, আর এই বন্ডটা হয়ে গেল আমাদের অসমযোজী বন্ধন। তাহলে এগুলো হচ্ছে সব অসমযোজী বন্ধন। এখন বলছে SO4 মাইনাস 2 মাইনাস যদি দেখি তাহলে কিভাবে তৈরি হবে SO4 2 মাইনাস? এই যে H2SO4, হাইড্রোজেনটা চলে গেল, এখানে হাইড্রোজেনটা চলে গেল। তাহলে দুটো হাইড্রোজেন দুই পাশ থেকে চলে গেল মানে H প্লাস, তার মানে দুটো মাইনাস তৈরি হবে। এই যে 2 মাইনাস তৈরি, তার মানে SO4 2 মাইনাস যদি আমরা দেখি, সেই SO4 2 মাইনাসেও কিন্তু দুখানা আমাদের কোঅর্ডিনেশন বন্ড রয়েছে। ঠিক আছে? এবার AlCl3, এই AlCl3টাকে তো AlCl3 যেহেতু আমাদের কি জানি যে AlCl3 এর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম, একটা ক্লোরিন, দুটো ক্লোরিন, তিনটে ক্লোরিন। তাহলে কয়টা ইলেকট্রন হলো? মোট 6 খানা ইলেকট্রন হলো। তাহলে অষ্টক পূর্তি হলো? হলো না। এবার যাতে অষ্টক পূর্তি হয় সেই জন্য কি করলো ওরা? নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন বন্ড তৈরি করলো, অর্থাৎ ডাইমার তৈরি করলো। এবার ডাইমার যখন তৈরি করলো তখন একটা কোঅর্ডিনেশন বন্ড তৈরি হয়ে গেল। কিভাবে? ক্লোরিনের যে লোন পেয়ার আছে, সেই ক্লোরিনের লোন পেয়ারটা অ্যালুমিনিয়ামকে ডোনেট করে দিল। একইভাবে এখানেও ক্লোরিনের লোন পেয়ারটা অ্যালুমিনিয়ামকে ডোনেট
করে দিল। এবার ডোনেট করে দেওয়াতে কি হলো, অ্যালুমিনিয়ামের 8টা ইলেকট্রন হয়ে গেল, এই অ্যালুমিনিয়ামেরও 8টা ইলেকট্রন হয়ে গেল। অর্থাৎ ডাইমার গঠনের মাধ্যমে এরা অষ্টক পূর্তি ঘটালো। এরপরে বলছে আমরা যেটা জিনিস জানবো সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। সেই রাসায়নিক বন্ধনে কিছু জিনিস বৈশিষ্ট্য আমরা দেখব, ঠিক আছে, সেই বৈশিষ্ট্য দেখে আমরা আজকের মতো শেষ করব। সেই বৈশিষ্ট্য কি কি আছে বলছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। প্রথম যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। এবার বলছে এই বন্ধন দৈর্ঘ্য কাকে বলে। হোয়াট ইজ বন্ড লেন্থ। দেখো বলছে এ হচ্ছে একটা আর বি হচ্ছে আরেকটা এলিমেন্ট, অ্যাটম। তাহলে এই দুটো অ্যাটমের মধ্যেকার যে নিউক্লিয়াসের যে দূরত্ব সেটাকে আমরা বলছি বন্ড লেন্থ, যেটাকে আমরা ডি ও বলতে পারি। ডি মিনস বন্ড লেন্থ। এবারে বলছে যে আমরা যদি দেখি যে কার্বন 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 যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে সেটার বন্ড লেন্থ হচ্ছে কত, 147 পিকোমিটার। কার্বন কার্বন যদি ডাবল বন্ড হয়ে যায় তাহলে পরে সেটার বন্ড লেন্থ হয়ে যাচ্ছে 134 পিকোমিটার। কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড হয়ে যায় তাহলে পরে সেটার বন্ড লেন্থ হয়ে যাচ্ছে 120 পিকোমিটার। তার মানে যত বন্ড বাড়বে, বন্ডের সংখ্যা যত বাড়ছে তত কি হয়ে যাচ্ছে, বন্ড লেন্থ কমে যাচ্ছে। তাহলে এটা বোঝা গেল। তার মানে বন্ড অর্ডার ইনভার্সলি প্রপোর্শনাল উইথ বন্ড লেন্থ। তাহলে বন্ড অর্ডার বাড়লে বন্ড লেন্থ কমে যায়। আর কি হয়, আর যেটা হয় সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। তো অবভিয়াসলি হাইব্রিডাইজেশনের সাথে এটার সম্পর্ক আছে, ঠিক আছে। যদি হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়ে যায় তার মানে আমাদের যদি sp3 হাইব্রিডাইজেশন হয় তাহলে পরে কি হচ্ছে, বন্ড লেন্থ হয়ে যাচ্ছে 103.6, sp2 হয়ে গেলে পরে 107, আর sp হয়ে গেলে পরে 105 পিকোমিটার, ঠিক আছে। ভুল বললাম বোধহয়। বলছে sp3 এর ক্ষেত্রে যদি হয় হাইড্রোজেনের সঙ্গে যদি করি তাহলে পরে সেক্ষেত্রে, না এটা ভুল আছে, 1.07 যেটা ঠিক আছে, এটা হচ্ছে 1 পয়েন্ট, অ্যাকচুয়ালি এটা ভুল লেখা আছে, 1.109 হবে, হ্যাঁ 10, এটা 3 না, এটা হচ্ছে 109.6 পিকোমিটার, ঠিক আছে। আর sp2 হয়ে গেলে পরে 107 পিকোমিটার, আর sp হয়ে গেলে পরে 105 পিকোমিটার, ঠিক আছে। এটা ভুল ছিল, এটা ছিল 109.6 পিকোমিটার, এটা হচ্ছে 107, ঠিকই আছে, এটা 105 পিকোমিটার, ঠিক আছে। তার মানে হাইব্রিডাইজেশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে পরে সেক্ষেত্রেও আমাদের বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্যটাও কমে পরিবর্তন হবে। তাহলে sp3 হলে পরে জানাই আছে sp3 মানে সিঙ্গেল বন্ড, sp3 কার্বনের সাথে যদি হাইড্রোজেনের বন্ড লেন্থ হয় তাহলে সেটা হয়ে যাবে বেশি সব থেকে। sp2 হয়ে গেলে পরে একটু কমে যাবে, sp3 কার্বনের সঙ্গে যদি হাইড্রোজেনের হয় তাহলে সেক্ষেত্রে আরো কমে যাবে। যেমন অনেক সময় হতে পারে যে HC বন্ড C, H বন্ড C, মুছে দিই, H বন্ড C, ট্রিপল বন্ড C বন্ড H, তাহলে এই বন্ড লেন্থ, আর হচ্ছে H2C ডাবল বন্ড C বন্ড H আর H, তাহলে এই বন্ড লেন্থ বা এই বন্ড লেন্থ, আর হচ্ছে
সি বন্ড এইচ, এই তাহলে এই বন্ড লেন্থ, তাহলে এই তিনটে বন্ড লেন্থের মধ্যে কার বন্ড লেন্থ সব থেকে বেশি? বলছে এটার বন্ড লেন্থ সব থেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা। তো 1 2 and this one 3। এবারে নেক্সট বলছে বন্ধন শক্তি বা বন্ড এনার্জি যেটাকে বলছি আমরা। তাহলে বন্ড লেন্থ হয়ে এলো বন্ড এনার্জি। তাহলে বন্ড এনার্জি যদি আমরা বলি, তাহলে বন্ড এনার্জির একটা নর্মাল যদি আমরা ফর্ম বলি, তাহলে পরে দেখো বন্ধনের পরিমাণ যত বাড়বে বন্ড এনার্জি তত বাড়বে। তার মানে সিঙ্গেল বন্ড যদি হয় তাহলে পরে সেক্ষেত্রে বন্ড এনার্জি কম হওয়া উচিত, আর ডাবল বন্ড যদি হয় তাহলে পরে সেক্ষেত্রে বন্ড এনার্জি বেশি হওয়া উচিত। মানে বন্ড এনার্জি মানে একটা বন্ডকে ভাঙতে যতটা শক্তি লাগে, মানে অ্যাকচুয়ালি আমরা গড়ার থেকে ভাঙাটাতেই বেশি অভ্যস্ত। যদি আমরা বলি একটা বন্ড তৈরি হতে যতটা শক্তি লাগে তাহলে পরে হয়তো অতটা বোঝা যাবে না, কিন্তু যদি বলি একটা বন্ডকে ভাঙতে যতটা শক্তি লাগে তাহলে আমরা ইজিলি ডিফাইন করতে পারবো যে কার ক্ষেত্রে বন্ড ভাঙতে বেশি সময় লাগবে, শক্তি লাগবে, কার ক্ষেত্রে বন্ড ভাঙতে কম শক্তি লাগবে। কিন্তু যদি বলা যায় যে কার ক্ষেত্রে বন্ড তৈরি করতে যতটা শক্তি লাগবে তাহলে পরে আমরা সেক্ষেত্রে সেটা ডিটারমাইন করতে পারবো না। তাহলে বন্ধন শক্তি, তাহলে বন্ধন শক্তি যদি দেখি তাহলে বন্ধন শক্তি হচ্ছে কি, যে সিগমা এর বন্ধন শক্তি গ্রেটার দেন পাই বন্ড, অর্থাৎ সিগমা বন্ধনের যে শক্তিটা সেটা পাই বন্ডের থেকে বেশি। ঠিক আছে, তার মানে যদি বলে কার্বন ডাবল বন্ড কার্বন, তাহলে এর মধ্যে একটা সিগমা বন্ধন আছে একটা পাই বন্ধন আছে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম পাই বন্ড, তাহলে পাই বন্ডটাকে ভাঙতে কম শক্তি লাগবে সিগমা বন্ডের তুলনায়, এটা একটা। 2 নাম্বার হচ্ছে যে ট্রিপল বন্ড, মানে বন্ড অর্ডার যত বাড়বে বন্ধন শক্তিও তত বাড়বে। তাহলে ট্রিপল বন্ডের ইজ গ্রেটার দেন ডাবল বন্ড ইজ গ্রেটার দেন সিঙ্গেল বন্ড। তার মানে বন্ধন শক্তি বা বন্ড এনার্জি যদি দেখি তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ বন্ড অর্ডার। তাহলে বন্ড অর্ডার যত বাড়তে থাকবে বন্ড এনার্জি তত বাড়তে থাকবে। বন্ড এনার্জি বন্ড অর্ডার যদি কম হয়, মানে একটা যদি বন্ড হয় তাহলে সিঙ্গেল বন্ড অর্ডার, তাহলে সেক্ষেত্রে এনার্জি কম। যদি দুটো বন্ড হয় তাহলে ডাবল বন্ড অর্ডার, সেক্ষেত্রে এনার্জি বেশি। তিনটে হলে পরে ট্রিপল বন্ড অর্ডার, সেক্ষেত্রে এনার্জি আরো বেশি। এরপরে বলছে যে হাইব্রিডাইজেশন, যে sp হাইব্রিডাইজেশনের সাথে যদি sp হাইব্রিডাইজেশন হয়, অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে এই কার্বন তার সাথে ডাবল বন্ডেড কার্বন, তাহলে কি এটাও sp2 এটাও sp2। আবার এই কার্বন ট্রিপল বন্ড কার্বন, এটাও sp এটাও sp। আবার যদি বলি এই কার্বন ট্রিপল বন্ড কার্বন তার সাথে আরেকটা কার্বন, তাহলে এটা কি, এটা হচ্ছে sp আর এটা হচ্ছে sp3। ঠিক আছে, তাহলে sp এর সাথে sp3 এর এনার্জি কম হবে। আবার এখানে sp2 দুটোই, এটা এনার্জি বেশি হবে, আবার দুটোই sp এনার্জি বেশি হবে। আবার যদি বলি কার্বন কার্বন, তাহলে এখানেও sp3 এটাও sp3, তাহলে সেক্ষেত্রে এনার্জি কম হবে। তার মানে হাইব্রিডাইজেশনের উপরে ডিপেন্ড করে কিন্তু তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশনের উপর ডিপেন্ড করে তৈরি হলে কোনো ব্যাপার না। দেখো এখানে sp আর sp, তার মানে হচ্ছে কি এটা যে ট্রিপল বন্ড হয়ে গেল, এটা হচ্ছে sp2 sp2, তার মানে কি হয়ে গেল ডাবল বন্ড হয়ে গেল। sp3 sp3 মানে কি হয়ে গেল সিঙ্গেল বন্ড হয়ে গেল। ঠিক আছে, তার মানে আলটিমেটলি ওই যে ওইটি সিঙ্গেল বন্ড ডাবল বন্ড ট্রিপল বন্ড। এরপরে এখানে লেখা আছে একটা জিনিস, সেটা বলছে যে বন্ধনে আবদ্ধ পরমাণুতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধির সঙ্গে বন্ধন শক্তি কমে। ঠিক আছে, কেন? কারণটা বলছে যে বন্ধনে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে কোনো পরমাণুতে, তাহলে সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা কি করে, বন্ধন যে ইলেকট্রন জোড়টা আছে সেই বন্ধন ইলেকট্রন জোড়টাকে বিকর্ষণ করে। বন্ধন ইলেকট্রন জোড়টাকে বিকর্ষণ করার জন্য কি হয়, তখন বন্ধনটা ভেঙে যায়।
উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অর্থাৎ একটা যদি বলা যায় এটা বাড়িতে, ঠিক আছে, একটা বাড়িতে 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে 1 ভাই বিবাহ করেনি, বাকি 2 ভাই বিবাহ করেছে। ঠিক আছে? তাহলে পরে এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যে বিয়ে করেনি। আর যারা বিয়ে করেছে তারা হচ্ছে কি বন্ধন ইলেকট্রন জোড়। এবারে কি হবে, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা প্রত্যেকদিন এদের উপর অত্যাচার করবে, বলে এই দাও, ওই দাও, এই খাও, এই খাওয়াও, ওই খাওয়াও। এর তো কোনো কাজ নেই, কর্ম নাই, নিঃসঙ্গ। ঠিক আছে? ফলে এদের অত্যাচারে কি হবে, বন্ধন ইলেকট্রন জোড় যারা আছে তারা তখন বলবে যে এ না বিয়ে করে, না কিছু করে, কাজকর্ম করে না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, আবার বাড়ি এসে ঘুম চালায়, এই খাবো সেই খাবো। ফলে কি হচ্ছে, ফলে এদের মধ্যেকার যে অর্থাৎ এদের তখন এই বাড়িতে থাকার টেন্ডেন্সি কি হয়ে যাবে, কমে যাবে। তখন বলে তারা তো এই বাড়ি ছেড়ে অন্যখানে গেলেই বাঁচিতে, কারণ এই বাড়িতে থেকে এই যে হ্যাঁ চিরকুমারের 5 ফরমাস খাটা যাকে বলে, ঠিক না? তাহলে পরে তখন কি হবে, এইদের এখান থেকে বের হয়ে আসার টেন্ডেন্সি বেড়ে যাবে। সেটাই বলছে যে বন্ধনে যদি আমাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, মানে যার কোনো বন্ডিং হয়নি, তখন কি করবে, সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা বন্ধন ইলেকট্রন জোড়ের উপর বিকর্ষণ তৈরি করবে, যে এরা ভাগে গেলেই বাঁচি। ঠিক আছে? এবার বিকর্ষণের জন্য কি হবে, সেই বন্ধনটা শক্তিটা কমে যাবে, অর্থাৎ এই যে বন্ডটা তাদের শক্তিটা কমে যাবে, তখন তারা ওইখান থেকে বেরিয়ে চলে আসতে চাইবে। তাহলে এটা গেল বন্ধন শক্তি। 2 নাম্বার কি বলেছে, 2 নাম্বার আর একটা গল্প আছে, সেটা হচ্ছে যে পর্যায় সারণীতে যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই, তাহলে পরে কি হবে, পরমাণুর আকার বৃদ্ধি পাবে। বৃদ্ধি যদি পায় তাহলে পরে বন্ধন শক্তি কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে পরমাণুতে পর্যায় সারণীতে কোনো একটা শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে নামি, তাহলে পরে বলছে বন্ধন শক্তি কমে যাবে, কারণ সেক্ষেত্রে পরমাণুর আকার বৃদ্ধি পায়। যেমন HF থেকে HCl এর বেশ কম, HCl এর থেকে HBr এর আরো কম এনার্জি, HBr এর থেকে HA এর এনার্জি আরো কম। তাহলে এই গেল হচ্ছে বন্ধন শক্তি, এবং সেই বন্ধন শক্তির কোন কোন বিষয়গুলো নির্ভর করে। বন্ধন দৈর্ঘ্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বোঝা হলো, বন্ধন শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাও বোঝা গেল। এবার নেক্সট বলছে বন্ধন কোণ। এবার বলছে বন্ধন কোণ কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে। 1 নাম্বার, বন্ধন গঠনকারী অরবিটালগুলির হাইব্রিডাইজেশনের উপর বন্ধন কোণের মান নির্ভর করে। অর্থাৎ যে অরবিটালগুলো আছে সেই অরবিটালগুলো যে হাইব্রিডাইজেশন সেটার উপর নির্ভর করে। যেমন আমরা জানি যদি sp3 হয়, sp3 হলে কি হবে, হাইব্রিডাইজেশন কত হবে, বন্ধন কোণ কত হবে, 109 ডিগ্রি। তার থেকে একটু এদিক সেদিক হতে পারে, বাট 109 ডিগ্রির কাছাকাছি। এটা হচ্ছে sp3। বলছে যদি sp2 হয় তাহলে পরে বলছে 120 ডিগ্রি, তার কাছাকাছি 19-20 হবে। তাহলে sp2 যদি হাইব্রিডাইজেশন হয়, তারপরে বলছে sp যদি হাইব্রিডাইজেশন হয় তাহলে 180 ডিগ্রি হবে। তাহলে পরে কি, sp3 হাইব্রিডাইজেশন হলে পরে 109 ডিগ্রি, sp2 হাইব্রিডাইজেশন হলে পরে 120 ডিগ্রি, আর sp হাইব্রিডাইজেশন হলে 180 ডিগ্রি হবে। এরপরে 2 নাম্বার বলছে যে কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধি পেলে বন্ধন কোণ হ্রাস পায়। মানে যদি ইলেকট্রন জোড়ের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা, তাহলে পরে বন্ধন কোণ ক্রমশ হ্রাস পায়। কিরকম বলছে, যে তার কারণ হচ্ছে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মধ্যে যে বিকর্ষণ বল সেটা হচ্ছে কি বেশি হবে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ বলের তুলনায়, আর বন্ধন ইলেকট্রন জোড়ের সাথে বন্ধন ইলেকট্রন জোড়ের বিকর্ষণ বল সব থেকে কম। কিরকম, যেমন এই কার্বনটা, এটার ক্ষেত্রে কোনো রকম নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, অর্থাৎ এটা CH4। তাহলে এক্ষেত্রে এটার বন্ধন কোণ কত হচ্ছে, 109 ডিগ্রি 88 মিনিট, বা এটাকে বলে 109.5 ডিগ্রি। এবার যখন অ্যামোনিয়া,
অ্যামোনিয়ার ক্ষেত্রে একখানা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় চলে আসলো, বন্ধন কোণ কমে গেল, বন্ধন কোণ কমে কত হলো 160 ডিগ্রি। এবারে বলছে যখন ওয়াটার চলে আসলো, ওয়াটারের ক্ষেত্রে কয়টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আসলো, দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আসলো, এবং বন্ধন কোণ কমে কত হয়ে গেল, এই বন্ডিং ইলেকট্রন বন্ড এনার্জি সরি বন্ড 0.5 ডিগ্রি, 104.5 ডিগ্রি। তাহলে কি হলো, বন্ড অ্যাঙ্গেল এখানে 109 ডিগ্রি 28 মিনিট, এখানে মানে 109.5 ডিগ্রি, যেটাকে বলছি 109.5 ডিগ্রি। এখানে হচ্ছে কত 107 ডিগ্রি কমে গেল, আর এখানে হয়ে গেল 104.5 ডিগ্রি, এখানে আরো কমে গেল। তার কারণ হচ্ছে কি, দেখো এখানে বলেছে নিঃসঙ্গ ইলেকট্রন, এখানে কি হলো লোন পেয়ার, লোন পেয়ার বিকর্ষণ বল এটার মান সব থেকে বেশি, মানে এরা সব থেকে বেশি দূরত্বে থাকবে, বাকি জন কোথায় থাকো থাকো, তাহলে এরা এদের এদের মধ্যে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হবে। এরপরে এ তখন ঠেলবে একে, তখন এও এদিকে চেপে আসবে, এ তখন ঠেলবে একে, এও চেপে আসবে, ফলে এদের যে বন্ড ছিল 109 ডিগ্রি সেখান থেকে কমে হয়ে গেল 104 ডিগ্রি। এবার এখানে একা, এ কে ঠেলছে, এদিক থেকে একে বিকর্ষণ করছে, ফলে এরা কমে গেল, কিছুটা কমলো, অর্থাৎ এটা কমে গেল 160 ডিগ্রি। তার কারণ হচ্ছে এই যে আমরা জানি যে এলপি এর যে বিকর্ষণ বল ইজ গ্রেটার দেন এলপি বিপি, মানে লোন পেয়ার বন পেয়ার, লোন পেয়ার বন পেয়ারের বিকর্ষণ বল বন পেয়ারের থেকে বেশি। তাহলে লোন পেয়ারের বিকর্ষণ বল সব থেকে বেশি লোন পেয়ার বন পেয়ারের থেকে, তারপরে বন পেয়ারের বিকর্ষণ বল সব থেকে কম। তাহলে এই হচ্ছে আমরা কয়েকটা জিনিস বললাম, তাই না? আরো আছে বন্ধন কোন 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 বিষয়ের উপর নির্ভর করে, আরেকটা হচ্ছে কি যে এই যে এ বি এক্স প্রকার অণুর কেন্দ্রীয় পরমাণু যে তড়িৎ ঋণাত্মকতা সেটার উপর ডিপেন্ড করে, সেটা যদি বেশি হলে এবং আকারের যদি ছোট হয় তাহলে বন্ধন কোণ বৃদ্ধি পাবে। যেমন ওয়াটার, ঠিক আছে, ওয়াটারের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর আকার কি হলো ছোট, তাহলে বন্ধন কোণ হয়ে যাবে বেশি। আবার দেখো H2S, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড, তাহলে অক্সিজেনের থেকে সালফারের সাইজ বেশি, বড়, ঠিক আছে, এখানেও হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন, ঠিক আছে, এখানে দুটো লোন পেয়ার এখানেও দুটো লোন পেয়ার, সবই ঠিক, কিন্তু অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সালফারের থেকে বেশি, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন সালফার, এটা হচ্ছে ইএন ইলেকট্রোনেগেটিভিটি, আর সালফার ইজ গ্রেটার দেন অক্সিজেন, এটা হচ্ছে সাইজ,